এবিএম খায়রুল হক বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্রের ইতিহাসের একটি কলঙ্কিত নাম। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের অন্যতম দোসর, দেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির কবর রচনাকারীদের অন্যতম পুরোহিত। ফ্যাসিবাদী সরকার তাদের বেশুমার অন্যায় অপকর্মকে হালাল করার জন্য বিচারপতি নামের কলঙ্ক এই ব্যক্তিকে প্রধান বিচারপতির পদে বসিয়েছিলেন। বাংলাদেশে বিগত ১.৫ দশকে গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, বিরোধী মতকে যেভাবে দলিত মথিত করা হয়েছিল, ভিন্ন মত দমনের নামে বিরোধী নেতাকর্মীদেরকে যেভাবে গুম খুন করা হয়েছিল এবং ২৪-এর গণঅভ্যুত্থানে যেভাবে পাখির মতো গুলি করে শিশু, নারী, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল, সেই অতিকায় বিষবৃক্ষের বীজ বপন হয়েছিল এই খায়রুল হকের হাতে। উচ্চ আদালতের রায়ের আড়ালে তিনি যেসব ফ্যাসিবাদী রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন, সেগুলো বাংলাদেশকে স্বৈরাচারী অপশাসনের অন্ধকারে ঠেলে দিয়েছিল। উচ্চ আদালতের সর্বোচ্চ পদে বসে কতটা নির্লজ্জভাবে বিবেক বিক্রি করে দেওয়া যায়, তার নিকৃষ্টতম উদাহরণ তৈরি করে গেছেন এই খায়রুল হক। ১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। স্থায়ী বিচারপতি হন ২০০০ সালের ২৭ এপ্রিল। তাকে আপিল বিভাগের বিচারক করা হয় ২০০৯ সালের ১৪ জুলাই। এই সময়টাতে একাধিক বিতর্কিত রায় দিয়ে শেখ হাসিনাকে তুষ্ট করেন তিনি। হাইকোর্টে থাকতে শেখ মুজিবের হত্যা মামলা ছাড়াও সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ ঘোষণা, স্বাধীনতার ঘোষক সম্পর্কিত মামলার রায় আসে তারই আদালত থেকে। এই প্রত্যেকটি রায়ই নানা বিতর্কের জন্ম দেয়। শেখ মুজিব হত্যা মামলা দীর্ঘদিন বিচারাধীন ছিল। বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী বয়ান নির্মাণের জন্য এই মামলা ছিল খুবই গুরুত্বপূর্ণ। খায়রুল হক হাইকোর্টে এ মামলার রায়ের অংশ ছিলেন। এ রায়কে আওয়ামী লীগ রাজনৈতিক বিজয় হিসেবে নিয়েছিল, কিন্তু বিএনপি বলেছিল এই রায় উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে আওয়ামী লীগের বিচার বিভাগ রাজনীতিকরণের এটা ছিল বড় উদাহরণ। ৫ম সংশোধনী বাতিলের রায়েরও অংশ ছিলেন এই খায়রুল হক। জিয়াউর রহমান ১৯৭৯ সালে ৫ম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনের বৈধতা দিয়েছিলেন। সেই সাথে কিছু ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছিল সংবিধানে। ২০১০ সালে যাদের বিতর্কিত রায়ে এই সংশোধনী বাতিল করা হয়েছিল, তাদের একজন ছিলেন খায়রুল হক। এই রায়ে রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হয়েছিল বলে তখন অভিযোগ করেছিল বিএনপি। খায়রুল হকের আরেকটি চরম বিতর্কিত রায় ছিল স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে খারিজ করা। স্বাধীনতার ঘোষক নিয়ে আওয়ামী লীগ দীর্ঘদিন কুতর্ক করেছে। শেখ মুজিবকে তারা সবসময় স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। খায়রুল হকের রায় ছিল এই আওয়ামী বয়ানেরই আইনি স্বীকৃতি। এই রায় বিএনপি সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগকে আনুষ্ঠানিকভাবে ইতিহাস বিকৃতিতে জড়িয়েছেন খায়রুল হক। ইতিহাসের আওয়ামীকরণের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকার পুরস্কারও দেওয়া হয় তাকে। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর একাধিক জ্যেষ্ঠ বিচারপতিকে টপকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয় আওয়ামী তাবেদার খায়রুল হককে। এই অনৈতিক নিয়োগ নিয়ে তখনও রাজনৈতিক ও নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির এজলাসে বসেছিলেন তিনি। এই ১ বছরেরও কম সময়ের মধ্যেই বাংলাদেশের ইতিহাসের কিছু কলঙ্কজনক রায় দিয়ে দেশকে চরম অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়ে যান খায়রুল হক। খায়রুল হকের সবচেয়ে কলঙ্কিত রায় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। এই রায় দিতে গিয়েও তিনি প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। অবৈধ নির্বাচনের মাধ্যমে যতদিন খুশি ক্ষমতা ধরে রাখার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করতে মরিয়া হয়ে উঠেছিল হাসিনার সরকার। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাওয়ার মাত্র কয়েকদিন আগে এই সংশোধনী বাতিল করেন খায়রুল হক। ফলে বাতিল হয়ে যায় সুষ্ঠু নির্বাচনের সবশেষ উপায়, তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এই রায় দিতে গিয়েও প্রতারণা আর জালিয়াতি করেছিলেন খায়রুল হক। প্রাথমিক সংক্ষিপ্ত রায় তিনি বলেছিলেন আরও অন্তত ২ মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকতে পারবে, কিন্তু চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়ে সেই কথাটা পুরোপুরি মুছে দেওয়া হয়। ফলে তখন থেকেই বন্ধ হয়ে যায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল দেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ফল। এই ব্যবস্থা বাতিলের পরিণতি বাংলাদেশের মানুষ দেখেছে। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের ১৫৩ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। পরের ভোটগুলো নিছক নির্বাচনের নামে তামাশায় পরিণত হয়। সর্বময় ক্ষমতা কুক্ষিগত করে শেখ হাসিনা যে ফ্যাসিবাদী দানব হয়ে উঠতে পেরেছিলেন, তার মূলে ছিল
খায়রুল হকের এই রায়। ফ্যাসিবাদী বর্বরতা এবং গণতন্ত্র হত্যার দায় তাই এই তথাকথিত বিচারপতি কোনোভাবেই এড়াতে পারেন না। প্রধান বিচারপতি পদে বসে আরও কিছু বিতর্কিত রায় ও আদেশ দিয়েছিলেন খায়রুল হক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে যে লিভ টু আপিল দায়ের করা হয়েছিল সেটার শুনানি না করেই খারিজ করে দিয়েছিলেন তিনি। ফলে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে যেতে হয়েছিল খালেদা জিয়াকে। আওয়ামী লীগ সরকারের একটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা। সরকারের এই বিতর্কিত আদেশকে বৈধতা দেওয়ার যে রায় তার অংশ ছিলেন খায়রুল হক। এখানেও দেখা গেছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য আওয়ামী লীগের হাতিয়ার হিসেবে কাজ করেছিলেন তিনি। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাজার আদেশ দিয়েছিল এই খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। হাসিনা সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের অংশ হিসেবে বিচার বিভাগকে নির্লজ্জভাবে ব্যবহার করেছিল। সেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ ছিল খায়রুল হক। এটা ছিল উচ্চ আদালতের অন্যতম রায় যার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। বিচার প্রার্থীদের জামিনের অধিকার ন্যায় বিচারের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আওয়ামী সরকারের সময় বিশেষ করে বিরোধী নেতাকর্মীদের আগাম জামিন সীমিত করা হয়েছিল। খায়রুল হক প্রধান বিচারপতি থাকাকালে এ সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মাধ্যমে বিরোধী নেতাকর্মীদের আইনে সুরক্ষা আরও সীমিত করা হয়েছিল। বিচার বিভাগের রাজনৈতিক পক্ষপাতিত্বের আরেকটি বড় উদাহরণ হয়ে আছে এই রায়। খায়রুল হকের ইসলাম বিদ্বেষী মনোভাবও কম বেশি সবারই জানা। প্রধান বিচারপতি থাকাকালে তিনি ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। তার এই রায়কে আওয়ামী সরকারের ইসলাম বিদ্বেষী প্রকল্পের অংশ হিসেবে দেখেন অনেকেই। শেখ হাসিনার আমলে বেশ কিছু বিতর্কিত বিচারপতিকে শপথ পড়ানো হয়েছিল। এইসব বিচারপতিদের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। এই শপথ পড়ানোর বিষয়ে প্রধান ভূমিকা ছিল খায়রুল হকের। এই পদক্ষেপের মাধ্যমে বিচার বিভাগের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি অনেকটাই উন্মুক্ত হয়ে গিয়েছিল। আর এক সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দেশত্যাগ ও পদত্যাগের পেছনেও খায়রুল হক কলকাঠি নেড়েছিল বলে অনেকে মনে করেন। খায়রুল হকের মতো এসকে সিনহার কাছ থেকেও অন্যায্য সুবিধা নেওয়ার পরিকল্পনা ছিল হাসিনা সরকারের। প্রথম দিকে অনুগত থাকলেও ১৬তম সংশোধনী বাতিলের রায়ে সরকারের বিরুদ্ধে কিছু পর্যবেক্ষণ জানিয়েছিলেন সিনহা। হাসিনা সরকার সেটা পছন্দ করেনি। শেষে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে এসকে সিনহা প্রথমে দেশত্যাগ ও পরে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন। আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে তখনও সরকারের সাথে দহরম মহরম ছিল খায়রুল হকের। ১৬ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রকাশ্যে এসকে সিনহার কড়া সমালোচনা করেছিলেন খায়রুল হক। কটাক্ষ করে তিনি বলেছিলেন, মনে হচ্ছে আমরা জাজেস রিপাবলিক অব বাংলাদেশে আছি। দীর্ঘদিনের চাকরির সুবাদে এবং আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচার বিভাগের ওপর খায়রুল হকের যে প্রভাব ছিল, এসকে সিনহাকে চাপ দেওয়ার জন্য খায়রুল হক সেটাকেও ব্যবহার করেছিলেন বলে মনে করেন অনেকে। আদালতের ভেতরে বসে গণতন্ত্রের সর্বনাশ ও বিচার ব্যবস্থার রাজনীতিকীকরণ করেছিলেন খায়রুল হক। অন্যদিকে আদালতের বাইরেও বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০,৩৭,০০০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আইনজীবীদের অনেকে অভিযোগ করেছেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের বিনিময়ে তিনি সরকারের কাছ থেকে এই অনৈতিক সুবিধা নিয়েছিলেন। প্লট দখলের সাথেও জড়িয়েছেন খায়রুল হক। দুর্নীতি দমন কমিশন বা দুদক প্রমাণ পেয়েছে যে খায়রুল হক অবৈধভাবে প্লট নিয়েছিলেন। অনুসন্ধানে দেখা গেছে পূর্বাচলে ১০ কাঠার প্লট মাত্র ৬.৫ লাখ টাকায় বাগিয়ে নিয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি। বিতর্কিত ও অনৈতিক কাজের বাইরে খায়রুল হকের সামগ্রিক আচরণ ও শারীরিক ভাষা তার আওয়ামী দাসানুদাসের পরিচয় বারবার সামনে নিয়ে এসেছে। প্রধান বিচারপতি থাকা অবস্থাতেই বিভিন্ন সময়ে বিভিন্ন সভায় তিনি আওয়ামী রাজনৈতিক বয়ানের পক্ষে প্রকাশ্যেই কথা বলেছেন। তার এই দলান্ধ আনুগত্যের পুরস্কার হিসেবে প্রধান বিচারপতি পদ থেকে অবসরের পর তাকে আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল। সেখানেও মেয়াদ শেষের পর তাকে ওই পদে একাধিকবার পুনঃনিয়োগ দেওয়া হয়। সরকারের অন্ধ আনুগত্য করেই তিনি এই পদ বাগিয়ে নিয়েছিলেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৩ আগস্ট আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করেন। অন্য সব আওয়ামী নেতা ও দোসরদের মতো খায়রুল হকও গণঅভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছিলেন। অনেকে ভেবেছিলেন
তিনি ভারতে পালিয়ে গেছেন, কিন্তু 24 জুলাই ধানমন্ডি থেকে গ্রেফতার হয়েছেন দেশের অস্থিতিশীলতার অন্যতম কারিগর এই সাবেক প্রধান বিচারপতি। ক্ষমতার দম্ভে একসময় যে এজলাসে বসে তিনি যথেচ্ছ রায় দিয়েছিলেন, দলান্ধ হয়ে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন, ভাগ্যের নির্মম পরিহাস এখন তাকে সেই আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হচ্ছে। মনে রাখতে হবে, ক্ষমতা আসে, ক্ষমতা যায়, কিন্তু স্রষ্টার আদালত থেকে কোনো অন্যায়কারী শেষ পর্যন্ত বাঁচতে পারে না। দেশে এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, নির্বাচনের প্রস্তুতি চলছে, ফিরে আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। বিলম্বে হলেও গ্রেফতার হয়ে কাঠগড়ায় উঠছেন সেই দিনের সেই দাম্ভিক প্রধান বিচারপতি। জনমানুষ তাই আজ গাইতেই পারে, বিচারপতি তোমার বিচার করবে এবার এই জনতা।